ওয়াশরুমে ঢুকলো। সময় স্বল্পতার কারণে 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে নীল রঙের শার্টটার বোতাম লাগাতে লাগাতে চোখ গেল নিজের বুকের উপর। একদম মাঝখান বরাবর তীক্ষ্ণ নখের আঁচড়ের দাগ। ফর্সা বুকে লাল হয়ে আসা নখের দাগ চোখে বাঁধতেই রুদ্ধের গত রাতের কথা মনে পড়ে গেল। নিবিড় অবাধ্য আলিঙ্গনে আবদ্ধ হয়ে রুদ্ধ রাতের নরম ঠোঁট জোড়ায় ডুবে সব ভুলে ঠিক কতখানি সময় মত্ত ছিল তা হিসেবের বাইরে। হুট করেই অদ্ভুতভাবে সৃষ্ট শীতল পরিবেশ আর একে অপরের শরীরের উষ্ণতায় দীর্ঘ একটা মুহূর্ত পার হওয়ার পর মুখ তুলে তাকালো রাতের আধো নিদ্রাচ্ছন্ন ঘোর লাগা চোখ দুটিতে। একভাবে মায়াবিষ্ট চাহনিতে চেয়ে আছে রাত রুদ্ধের দিকে। রুদ্ধের তখন ভীষণ ইচ্ছে জাগল রাতের ঘন পাপড়ি বিশিষ্ট আঁকিযুগল আপন হাতে ছুঁয়ে দিতে। কিন্তু তখনই রাতের চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুবিন্দু। ফুপিয়ে উঠল মেয়েটা। চমকে উঠে হুঁশ ফিরল রুদ্ধের। সে কি করছিল এতক্ষণ? সাময়িক আবেগের বশীভূত হয়ে এত বড় ভুলটা সে কি করে করতে পারল? নিজের ব্যক্তিত্বকে সে ভীষণ ঠুনকো লাগলো রুদ্ধের। সে কি করে পারল না নিজেকে সংযত করতে? এক ঝটকায় উঠে গেল রাতের উপর থেকে। তার উপর রাতের চোখের পানি তার ভেতরের অপরাধবোধ তরতর করে বাড়িয়ে দিল। রাতের কোমল মোহ মিশ্রিত মায়াবী মুখের বিন্দুদের দিকে চেয়ে রুদ্ধ নিজেকে অনেক বড় অপরাধী মনে করল। তড়িৎ গতিতে সরে আসলো রাতের কাছ থেকে ভীষণ অপ্রতিভ হয়ে রাতকে বলল, রাত, আই এম সরি রাত পাখি। আমি আসলে এমনটা করতে চাইনি। কাঁদছো কেন? তোমাকে কাঁদাতে চাইনি তো। কি করে হয়ে গেল আমি বুঝতে পারিনি। তুমি কেঁদো না রাত, প্লিজ। পুরো কথা শেষ করতে পারল না রুদ্ধ। তার আগে রাত উঠে জড়িয়ে ধরল রুদ্ধকে। কিন্তু রুদ্ধ এবার আর রাতকে ধরল না। রাত রুদ্ধের স্পর্শ না পেয়ে প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরল ছোট্ট হাত জোড়া দিয়ে। যেন রুদ্ধের বুকের মধ্যে ঢুকে যেতে পারলে শান্তি পাবে সে। কিন্তু মানুষটা যেন আর আঁকড়ে ধরতে চাইছে না তাকে। তবু রাত আধখোলা বুকটাতে নিবিড়ভাবে মাথা পেতে রইল। নিঃশ্বাস ভরে রুদ্ধের গায়ের ঘ্রাণ নিতে লাগলো রাত। যে ঘ্রাণে নিজেকে মাতোয়ারা করে ফেলেছে সে। তার রুদ্ধকে এখন একদমই ছাড়তে ইচ্ছে হচ্ছে না। মিশে থাকতে ইচ্ছে হচ্ছে তার রুদ্ধের সঙ্গে। সে এই পাগল লোকটাকে কিভাবে বোঝাবে যে সে এই লোকটাকে অসম্ভব ভালোবেসে ফেলেছে? তার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে তার হৃদয়। হৃদয়ের এমন ওঠাপড়া অদম্য অনুভূতিগুলো তাকে বেহায়া নারী করে তুলেছে যেন। বুকের মাঝে স্ত্রী নামক মেয়েটা যখন লেপ্টে বাঁধ ভাঙানো অনুভূতির জোয়ারে ভাসমান, তখন রুদ্ধ নিজের ভেতর সৃষ্টি হওয়া অনুভূতিগুলোকে স্ব গণ্ডিতে আগলে নিল। অদম্য চাহিদার প্রখরতাকে বাড়তে না দিয়ে রুদ্ধ এক হাতে আগলে শুইয়ে দিল বিছানায়। ছোট্ট করে বলল, রাত, হুম হুম। ঘুমাও। রাতের জিদ্দি মন যেন মুহূর্তেই শান্ত হয়ে গেল। রুদ্ধের চোখের দিকে চেয়ে নিজের ভেজা ভেজা দৃষ্টিতে তাকিয়ে রইল বহুক্ষণ। স্বামী হওয়া সত্ত্বেও রুদ্ধ নিজেকে আদর্শ পুরুষের পরিচয় দিয়ে সামলে নিল সকল পীড়াদায়ক অনুভূতি। নিগুড়ো প্রলোভন সামলে পরম আবেশে চুপচাপ রাতকে টেনে নিয়ে দুবাহুর মাঝে জড়িয়ে ধরল। ফোন বেজে উঠতেই ভাবনাচ্যুত হলো রুদ্ধের। গত রাতের অনাকাঙ্ক্ষিত কথাটা মনে করতে যেন হারিয়ে গিয়েছিল। নিজের অনুভূতিগুলোকে যেন মরীচিকার মতোই ঠেকছে। কিছু মানুষ কারো জীবনে বিনা অনুমতিতে প্রবেশ করে অন্তরে তার মায়া আর টান দিয়ে এক গভীরভাবে দাগ কেটে ফেলে, যে সে মানুষটার সকল অভ্যাস আর স্বভাবের সাথে ব্যক্তিত্বকেও নাড়িয়ে দেয়। অহর্নিশি শুধু বেনামি চিন্তাভাবনা আর চুম্বকের ন্যায় টানিয়ে সেই মানুষটার পানে। অতল চিন্তাভাবনায় ডুবে গেল রুদ্ধ। নিজেকে যেন আজ বড্ড অচেনা লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বকেই সে চিনতে পারছে না। আসলে কি সে সেই আগের মানুষটা যে কিনা কিছুদিন আগ পর্যন্ত বিয়ে নামক বেড়াজালের নামেও অতিষ্ঠ ছিল? মনের খোরাকে যে আদৌ বিশ্বাসী ছিল না। আজ কি হলো তার? এইটুকু মেয়েটা তাকে কি করে ফেলল? রাত নামক মেয়েটা এখন তাকে চুম্বকের মতো টানছে নিজের দিকে। অচেনা ছটফটানিতে অজস্র অহেতুক অনুভূতি ঝড় হয়। ধপ করে চোখ বন্ধ করে ফেলল রুদ্ধ। ব্যাস, আর ভাবতে চায় না এইসব নিয়ে। সে ভুল করে ফেলেছে, আর সে ভুল নিয়ে আর ঘাটতে চায় না। রেডি হয়ে পেছনে ফিরে ব্যাগটা হাতে নিতে গেলে দেখল ব্যাগের পাশে ধোয়া ওঠা কফির কাপটা রাখা। কাপটা হাতে নিয়ে দেখল এখনও বেশ গরম। কফিটা যে রাতেই রেখে গেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তার। নিশ্চিত যখন সে বাথরুমে ছিল তখন রেখে গেছে। চোখের সামনে না এসেও এই ছোট্ট যত্নটা বেশ ভালো লাগলো রুদ্ধের। মুচকি হেসে কাপটা হাতে তুলে নিল।
ড্রয়িং রুমে আহাদ আব্রাহামের সাথে রানু বেগম আর জামিনা বানু বসে ব্যস্ত আলোচনায়। রুদ্ধ দ্রুত পায়ে নেমে গটগট করে বেরোতে নিল। তা দেখে জামিনা বানু প্রশ্ন করল, দূর ভাই, খাবে না? ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে কলিজা। আসি, অলরেডি লেট হয়ে গেছে। আজ থাক যান। বলেই দ্রুত পায়ে বেরিয়ে গাড়িটা বের করে স্টার্ট করেই ছুটল ভার্সিটির উদ্দেশ্যে রুদ্ধ। আজ ভার্সিটি যায়নি রাত, যদিও তার রুদ্ধ জানত না, পরে জেনেছে। সে ভেবেছিল রাত হয়তো তার থেকে পালাতে তাকে না জানিয়েই ভার্সিটি চলে গিয়েছিল। দারোয়ান দরজা খুলে দিতেই কার গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে পার্ক করে বেরিয়ে এলো রুদ্ধ আর রুদ্র। রুদ্ধ এক হাতে ব্যাগটা ধরে আরেক হাতে টাই ঢিলে করতে করতে বড় বড় পা ফেলে বাড়িতে ঢুকে সোজা ঘরের দিকে যেতে গিয়েও ফিরে এলো। ভাবলো দাদিমার সাথে দেখা করে তারপর রোমে যাবে। আচ্ছা, তাই জামিনা বানুর রুমের সামনে যেতেই নরম কণ্ঠের হাসির শব্দে পা দুটো থামিয়ে দাঁড়ালো। জামিনা বানুর ঘরের দরজাটা সামান্য ঠেলা দিতেই দেখলো রাত আর জামিনা বানু বিছানায় আধশোয়া হয়ে গল্প করছে। জামিনা বানু গল্প করছে আর রাত সেসব শুনে একটু পরপরই খিলখিল করে হেসে উঠছে। রুদ্ধ শতভাগ নিশ্চিত যে তার দাদিমা রাতকে তার ছোটবেলার গল্প শোনাচ্ছে। রাতের হাসির চমকে গোলগাল গাল দুটো টকটক করে উঠেছে। আজ যেন একটু বেশি সুন্দর লাগলো রাতকে রুদ্ধের চোখে। এক রাতের মাঝেই তার রাত প্রাঙ্গণের সৌন্দর্য যেন দুগুণ বৃদ্ধি পেয়েছে। স্বামীর ভালোবাসা পেলে নাকি মেয়েদের রূপ বেড়ে যায়। কাল রাতে রুদ্ধের ওইটুকুনি ছোঁয়াতেই কি তবে রাতকে আজ এত বেশি সুন্দর লাগছে? এসব ভাবতেই রুদ্ধ নিজেই নিজেকে দুটো গালি দিল। এসব কি ভাবছে সে? দিন দিন জ্ঞান বুদ্ধিও কি লোপ পাচ্ছে তার? জানোই তাই ভেবে চলেছে। নিজের অহেতুক ভাবনাকে অগ্রাহ্য করে ঘরে এসে ঢুকল রুদ্ধ। হাতের ব্যাগটা রেখে পরনের শার্টটা খুলতেই দেখল বিছানার ওপর তার তোয়ালে আর পরার জন্য টি শার্ট আর ট্রাউজার আগে থেকেই সাজিয়ে রাখা। ভ্রুযুগল সামান্য কুঞ্চিত করে হাতে তুলে বাথরুমে ঢুকল। খানিক বাদে শাওয়ার নিয়ে বেরোতেই দেখল টেবিলের উপরে শরবতের গ্লাস রাখা। রুদ্ধ খুব স্বাভাবিকভাবেই গ্লাসটা তুলে চুমুক দিল, যেন সে আগে থেকেই জানতো এটার কথা। হুট করে রুদ্ধের মনে হলো তার রাত রঙ্গনা তার চিন্তাভাবনা আর ধ্যান ধারণার সাথে দৈনন্দিন কাজেও জড়িয়ে যাচ্ছে। হাতের গ্লাসটা রেখে দুম করে বিছানায় শুয়ে বলল, বেশ ক্লান্ত লাগছে, একটু ঘুম দিলে ফ্রেশ লাগবে। মিনিট খানিকের মাথায় ঘুমে চোখ লেগে আসতেই গালে নরম কিছুর খোঁচা লাগলো। ঘুমের ঘোরে ব্যাপারটা পুরোপুরি বুঝতে না পারলেও বেশ ভালোই লাগছে রুদ্ধের। ঘুমের ঘোরে পাশ ফিরে নরম জিনিসটাকে জড়িয়ে ধরে মুখ লাগালেই মুচকি হেসে ফেলল রুদ্ধ। পুফি বালিশের উপর গুটিসুটি হয়ে বসে আছে। রুদ্ধ তাকাতেই নীলাশ চোখজোড়া মুখ জলজল করে বলল, মিয়াও। রুদ্ধ তাকে জড়িয়ে ধরল। রুদ্ধের সেই খোলা বারান্দায় চুপচাপ বসে আছে রাত। সেখানে বসে বসে নতুন গাছগুলোকে দেখছে। সে ছিল না এ বাসায় 3 মাস যাবৎ। সেই 3 মাসে বাগানে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে রাত। লাল পদ্ম ফুলের টবটার পাশেই সাদা রঙের পদ্ম ফুল এনে লাগিয়েছে রুদ্ধ। তার পাশেই হলুদ কমলার সংমিশ্রণে একটা গোলাপ গাছ, যেখানে অনেক গোলাপ ফুটে আছে। রাত অবাক হয়ে তাকালো গোলাপগুলোর দিকে। পাশে নীল রঙের শতমূল গাছ। এই লোকের গাছের কালেকশানে এত সুন্দর সুন্দর গাছ কাছে ভেবে হিংসে হচ্ছে তার। ইস, এত সুন্দর ইউনিক জিনিসগুলোই কেন রুদ্ধের হতে হবে? যদিও রুদ্ধ নিজেও আরও বেশি ইউনিক একজন পার্সন। রুদ্ধ আবরার আব্রাহাম প্রচণ্ড গম্ভীর শান্তশিষ্ট রাশভারী স্বভাবের। রুদ্ধ বরাবরই মারাত্মক পড়ুয়া স্বভাবের ছেলে। পড়াশোনাটা তার জীবনে নেশার মতোই কাজ করত। স্কুল কলেজ সব জায়গায় পড়াশোনার জন্য ব্যাপক খ্যাতি ছিল তার। শুধু পড়াশোনাতেই সে থেমেছিল না, খেলাধুলা, গান বাজনা আর সব কিছুতেই দক্ষতা ছিল তার। নটরডেম কলেজে শিক্ষার্থী ছিল রুদ্ধ। বিদেশে পড়াশোনা করার ইচ্ছে থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেও সেখানে চান্স হয়নি তার। পরবর্তীতে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতেই সুযোগ পায় সে। যদিও তার দৃঢ় ইচ্ছা ছিল তার বেস্ট ফ্রেন্ড রায়ানের সাথে হার্ভার্ড থেকে তার পড়াশোনা শেষ সমাপ্ত করবে, কিন্তু কপাল হয়তো সায় দেয়নি তার সেই ইচ্ছার সাথে। ভার্সিটি প্রাঙ্গণে সেই খ্যাতি আরও বেড়েছিল তার। লন্ডনের নামকরা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে সে। সেখান থেকেই গ্র্যাজুয়েশন সমাপ্ত করেছিল।
পরবর্তীতে মাস্টার্স কমপ্লিট করে দেশে ফিরেছিল রুদ্ধ। বয়স তার বর্তমানে 27। তবে পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ আর অনুসন্ধিতার কারণে রুদ্ধ আর রায়ান সহ বন্ধুরা মিলে লন্ডনে থাকা অবস্থাতেই ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে স্টাডি রিসার্চের জন্য অ্যাপ্লাই করেছিল। আবেদনটা করেছিল দেশে ফেরার কয়েকদিন আগেই, কিন্তু মা দাদিমা সহ বাবা সকলের অস্থিরতার জন্য সে দেশে আর বেশি দিন থাকতে পারেনি। একমাত্র ছেলেকে দূরে রাখার ইচ্ছে তাদের কখনোই ছিল না। শুধু লন্ডনে পড়াশোনা করার রুদ্ধের তীব্র ইচ্ছের কাছে হার মেনে রাজি হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের জন্যই তাড়াতাড়ি ফিরতে হয়েছে। ভালো ভার্সিটি থেকে ফার্স্ট গ্রেডে গ্রাজুয়েট হওয়ায় আর মাস্টার্স কমপ্লিট করায় দেশে এসে অনতিবিলম্বেই প্রফেসরের পেশায় নিযুক্ত হয়েছিল, কিন্তু সেই আবেদনটা পেন্ডিংয়েই ছিল। দীর্ঘ সময় পর নোটিশ এসেছে অ্যাপ্রুভিংয়ের, তাই আর এত বড় সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছে না সে। তার জীবনের অনেক পরিকল্পনা ছিল, হুট করে বিয়ে হয়ে যাওয়ায় সব কিছুই যেন থমকে গেল। প্রসেসটার ডিউরেশন টানা 6 মাস তাকে দেশের বাহিরে থাকতে হবে, এই বিষয়ে আলোচনা করছিল সে তার বন্ধুদের সাথে। এই ছোট্ট স্বপ্নের স্টাইলই সে কিছুতেই হাতছাড়া করতে চায় না, কিন্তু তার তো চিন্তার রাতকে নিয়ে। পরক্ষণে সে ভাবল সে তো এটাই চেয়েছিল, তাহলে কেন এখন তার খারাপ লাগছে? হুট করে মাথা গরম হয়ে গেল তার। কলের ওপাশে থাকা রায়ানকে সহ তার বাকি বন্ধু আর্য, অনয়, আয়াস, জাইন, তৈমুর সবাইকে ঝাড়তে লাগলো। তাদের এই 7 জনের গ্রুপ লিডার হচ্ছে রুদ্ধ, যে এই রিসার্চটার কাজে তাদের লিড করবে। আচমকা রুদ্ধকে এভাবে রেগে যেতে দেখে তারা সবাই অবাক হলো। পরক্ষণে রায়ান বলল, বউ রেখে আসতে হবে ভেবে ব্যাটার মাথা খারাপ হয়ে গেছে। এই বলে সব মজা নিতেই শুরু করলো রুদ্ধের সাথে। রুমে ঢুকতেই রুদ্ধের বজ্র কণ্ঠে কাউকে ধমক দিতে শুনেই লাফিয়ে উঠল রাত। রুমে ঢুকে বারান্দায় তাকাতেই দেখল রুদ্ধ ফোনে কথা বলছে, কাউকে ফোনে ঝাড়ছে খুব। মনে হচ্ছে সামনে পেলে গিলে ফেলতো তাকে। রাগে রুদ্ধের চোখ মুখ লাল হয়ে আছে, কপালে নীল রঙের শিরাগুলো স্পষ্ট ফুটে উঠেছে। আচ্ছা, লোকটার চোখগুলো এত লাল কেন হয়েছে? রাত বেশ কয়েকবার লক্ষ্য করেছে লোকটার রেগে গেলেই চোখগুলো রক্তের মতো লাল হয়ে যায়। এমনটা কি শুধু জল্লাদ লোকদেরই হয়? রাত আনমনেই চেয়ে রইল রুদ্ধের দিকে। কপাল আর কানের পেছন দিয়ে ঘাম টপকে পড়ছে রুদ্ধের। ষড়যন্ত্রের স্থানের অ্যাডাম অ্যাপলে ওঠানামা করছে তার সাথে। হুট করেই এমন গরমেও একরাশ হিম হাওয়া বয়ে গেল রাতের অন্তঃস্থল জুড়ে। কেমন নাম ঠিকানাহীন বেওয়ারিশ অনুভূতিরা স্পষ্ট জাপটে উঠল বুকের ভেতর। অস্থিরতায় এক অন্য মাত্রায় যোগ হলো, যা একেবারেই নতুন, অন্যরকম। এসব ভাবতে ভাবতেই কাভার থেকে একটা শাড়ি বের করে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। গোসল শেষে কোনো রকমে ওয়াশরুমের মধ্যে শাড়ি পরেছে রাত। সে ঠিকভাবে শাড়ি পরতে পারে না, আজ বহু কষ্টে পড়েছে। রাতকে অগোছালোভাবে শাড়ি পরতে দেখে রুদ্ধ ললাটে ভাঁজ পড়ল। কিভাবে শাড়ি পরেছো তুমি? যেটা পরতে জানো না সেটা পরতে যাও কেন? আমি তো ঠিকঠাক ভাবেই পড়লাম। হ্যাঁ, তো পেছনে ঘাড়ের কাছে থাকা তিলটা যে দেখা যাচ্ছে সেটা ঢাকবে কে? রুদ্ধের এমন কথার জন্য রাত মোটেও প্রস্তুত ছিল না। হাত বাড়িয়ে পিঠের পেছনে হাত দিতেই দেখল বড় গলার ব্লাউজটার পিঠ বেশিরভাগই উন্মুক্ত, যার ফলে পিঠ সহ তার ভেতরের অন্তবাসটাও স্পষ্ট। তড়িৎ গতিতে ঘুরে দাঁড়ালো রাত। লজ্জায় তার গাল গরম হয়ে গেল, কিন্তু রাত পিঠ লজ্জা থেকে বাঁচাতে আয়নার সামনে থেকে সরে দাঁড়ালেও অন্যদিকে ঘুরে দাঁড়ানোর ফলে পিঠটা রুদ্ধের দিকেই করে রেখেছে। রুদ্ধ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। এই মেয়ে তাকে পাগল করে ফেলবে। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে এগিয়ে এলো। কাপা হাতেই রাতের ব্লাউজের ফিতায় হাত দিতেই কেঁপে উঠল রাত। ঘাড় ঘুরিয়ে রুদ্ধের চোখে চেয়ে আবারও মুখ ফিরিয়ে নিয়ে মিনমিন করে বলল, হ্যাঁ, আমি পড়বো তো, থাক। শারাপ, মুখটা বন্ধ রাখো। কোন কাজ ঠিক মতো করতে পারো তুমি, ইডিয়েট? বলেই ব্লাউজের ফিতাটা বেঁধে দিল। রুদ্ধের উষ্ণ গরম শ্বাস আর ঠান্ডা হাতের মৃদু স্পর্শে কেঁপে কেঁপে উঠছে রাত। পুরুষালী স্পর্শে বারবার তার শরীরে ঝঙ্কার তুলছে। চোখ মুখ খিচিয়ে খামছে ধরল পরনের শাড়ি। রুদ্ধ সরে যেতেই কোনো মতে রুম থেকে দৌড়ে পালালো রাত। রুদ্ধ ঠোঁট কামড়ে হেসে ফেলল রাতের দৌড় দেখে। রাতের খাওয়া দাওয়া আজ বেশ দ্রুতই শেষ হয়েছে।
রাত আস্তে ধীরে দরজার নব মুচড়ে ঘরের ভেতর উকি দিল। পুরো ঘর ফাঁকা। ওয়াশরুমের ভেতর থেকে পানির ট্যাপে টুপ টুপ শব্দ। এই সুযোগেই লোকটা বাইরে আসার আগেই রাত ফটাফট বিছানায় গিয়ে চাদর মুড়িয়ে শুয়ে পড়ল। কোনো মতন রাতটা কাটাতে পারলেই সে বাঁচে। সকাল হতেই পালাবে, তাও মুখোমুখি হতে চায় না। ফ্রেশ হয়ে বেরোতেই রুদ্ধ দেখল রাত আপাত মস্তক চাদরে ঢেকে চিত হয়ে শুয়ে আছে, কোনো নড়চড় ছাড়াই। সে ভ্রু কুঁচকে তাকালো একবার। মেয়েটা তার থেকে পালিয়ে বেড়াচ্ছে, এটা স্পষ্ট বুঝতে পেরেও কোনো প্রতিক্রিয়া করল না। সে নিজেও এক প্রকার রাতের সামনে না পড়লেই বাঁচে। উফ, যখনই মেয়েটা তার সামনে পড়ে কোনো না কোনো ঘটনা সে ঘটিয়ে ফেলে। তা না হলে এমন অস্বস্তির পাহাড় কিছুতেই গড়ে উঠত না। তারপর সে নিজেও বিছানায় গিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ল। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। রাত চাদরের তলে চুপটি করে শুয়ে থাকলেও ঘুম মোটেও আসে না। তার উপর এই ভ্যাবসা গরমে চাদর মুড়িয়ে থাকা যায় নাকি। রুদ্ধ লাইট বন্ধ করে দিয়েছে, অনেকটা সময় হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে গেছে ভেবেই চাদরের ফাঁক দিয়ে চোখ বের করে দেখল রুদ্ধ ওপাশ ফিরে শুয়ে। কোনো সারা শব্দ নেই। রুদ্ধ ঘুম ভেবেই রাত চাদরটা সরিয়ে দিল। এবার বেশ শান্তি লাগছে, কিন্তু তাও ঘুম আসার নাম নেই। রুদ্ধ পাশেই শুয়ে একটু পরপর এপাশ ওপাশ করছে, মাঝে মধ্যে মাথার হাত বোলাচ্ছে আর বিরক্তিতে মৃদু শব্দ করছে। কোনো কারণে স্থির হচ্ছে না। রুদ্ধর কাজকর্ম রাতের চোখে ধরা দিতেই ও উঠে বসল। কিছুক্ষণ অবলোকন করে নিজের ভেতরে সমস্ত বিব্রত বোধ সরিয়ে দিয়ে এগিয়ে গেল। রুদ্ধ চোখ বুঝেই আছে। ইতস্ততভাবেই রাত স্পর্শ করল রুদ্ধের কপাল। জ্বর আছে কিনা বোঝার চেষ্টা করল। না, শরীরের তাপমাত্রা তো স্বাভাবিক। কিছুক্ষণ নিভৃতে কেটে যাওয়ার পর মুহূর্তেই আসল ব্যাপারটা বুঝতে পেরে রাত হাজারো ইতস্তত বোধ নিয়েই হাত টেনে নিয়ে গেল রুদ্ধের চুলের দিকে। খুব সন্তর্পণে চুলগুলো টেনে দিতে লাগলো। প্রচণ্ড মাথা ব্যথার দাপটে অসহ্য পীড়ন অনুভূতির মাঝে মাথায় নরম হাতের স্পর্শ পেতে রুদ্ধের ঠোঁটের কোণে ফুটে উঠল কিঞ্চিত হাসির রেখা। আর মনে ভেতরে অদ্ভুত প্রশান্তি জুড়ে গেল। প্রগাঢ় তন্দ্রা ঘোরে আচ্ছন্ন হলো। ধরণীতে ভোরের আলো ফুটতে শুরু করেছে এক প্রহর আগেই। পাখির কিচিরমিচির কলধ্বনি আর হিম অনিলে স্নিগ্ধ সকালের পরিবেশ বারান্দার সফেদ পর্দা ভেদ করে দিয়ে মৃদুমন্দ বাতাসে ঘরের ভেতরটাও আচ্ছাদিত। অন্য দিনের তুলনায় আজ কিছুটা আগেই ঘুম ছুটে গেল রাতের। ঘুমিয়ে আধবোজা চোখ খুলে পিটপিট করে তাকালো। ঈষৎ নড়াচড়া করতে গিয়ে অনুভব হলো সে কারো দৃঢ় বন্ধনে আবদ্ধ। ভ্রু কুঁচকে চোখ টান টান করে তাকালো। গতকাল রাতে রুদ্ধের চুল টেনে দিতে দিতেই ওভাবেই ঘুমিয়ে গেছে। স্পষ্টভাবে তাকাতেই দেখলো ঘুমের ঘরে রুদ্ধ তার কোমর জড়িয়ে ধরে আছে। অজান্তেই মুখ জুড়ে একটা হাসি ফুটে উঠল রাতের। রুদ্ধের চেহারা পানে তাকাতেই হাসিটা আরো সমৃদ্ধ হলো। রুদ্ধের চুলগুলো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালে। শুষ্ক ঠোঁট দুটির রুক্ষ সূক্ষ্ম অবস্থা। কালো বর্ণের টি শার্টটা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে শরীরে। এই প্রথম নিজের স্বামীকে কাছ থেকে এভাবে খুঁটিয়ে দেখল রাত। মোহগ্রস্ত হলো অগোছালো পুরুষটির ওপর। অত্যন্ত সুপ্তভাবেই মনের বৃহৎ একটা জায়গা জুড়ে বরাদ্দ হলো একান্ত পুরুষটার নামে। লজ্জায় দৃষ্টি নত হলো রাতের। মেধহীন গালটাতে রক্তিম আভায় সজ্জিত হলো। একবার নিজের অবস্থান পর্যবেক্ষণ করল রাত। কাল রুদ্ধের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। একপাশে কাঁধ হয়ে আছোয়া হয়ে সারা রাত অতিবাহিত হওয়ায় পিঠে কেমন টাস ধরে এসেছে রাতের। ঘাড় মেরুদণ্ডের আশপাশ জুড়ে সূক্ষ্ম ব্যথার আবির্ভাব হয়েছে। রুদ্ধের দিকে এক নজর চাইল। ঘুমের ঘোরেই চোখের পাতা নড়ছে। এলোমেলো চুলগুলো অবিন্যস্ত পড়ে আছে। রাত মুচকি হেসে হাত গলিয়ে দিল রুদ্ধের চুলের মাঝে। ঘুমের মাঝে নড়ে চড়ে উঠল রুদ্ধ। স্পর্শ আরো নিবিড় হতেই রাত পুরো জমে গেল। লজ্জায় কুকড়ে যাওয়ার অবস্থা। প্রখর কাঁপন ছড়িয়ে গেল সর্বাঙ্গে। আরও কিছুক্ষণ অতিবাহিত হলে রাত খুব সতর্কতার সঙ্গে রুদ্ধকে ছাড়িয়ে নিল নিজ থেকে, যেন তার ঘুম না ভাঙে। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে আবারও পড়তে চায় না সে। রুদ্ধের দৃঢ় বন্ধন ছাড়িয়ে উঠে ওয়াশরুমে ঢুকল ফ্রেশ হতে। আজও রাত ভার্সিটি যায়নি। রুদ্ধ সকালে নাস্তা করে বেরিয়ে গেছে ভার্সিটির উদ্দেশ্যে। যাওয়ার সময় বলে গেছে আজ তার ফিরতে দেরি হবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রাত পুফিকে নিয়ে এসেছে সেই খোলা বারান্দায়। রৌদ্র উজ্জ্বল দিনে আজ বারান্দায় ঘুরতে খুব ভালো লাগছে রাতের।
আসার সময় হাতে করে তার সেই গোলাপি রঙের কাপড়ের মলাটের ডায়েরিটা আনতেই ভোলেনি সে। হালকা গোলাপি রঙের কাপড়ের ওপর সাদা সুতো ছোট ছোট ফুলের গোটা গোটা নকশা করা, খুব আদর দিয়ে যেন তৈরি ডায়েরিটা। পদ্ম ফুলের টব দুটোই লাল পদ্ম আজ ফোটেনি, তো শুভ্র রাঙা পদ্ম ফুটে আছে দুইটা। তার পাশেই শতমূল গাছে নীল রঙের ফুলগুলো উজ্জ্বল হয়ে আছে তার রোদের আলোয়। বারান্দায় বরাবরের মতোই সাদা রঙের হাজারি গোলাপ গাছটা জুড়ে শুভ্র রাঙা ফুল ফুটে আছে। তার উপর দিয়ে নীল রঙের একজোড়া প্রজাপতি দোলা পাকিয়ে একসঙ্গে উঠছে। তাদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল রাত। অজান্তেই মনে পড়ে গেল তার নিজস্ব বজ্জাত লোকটার কথা। মন ভালো আজ তার খুব। তার শখের ডায়েরিটাতে যে প্রথম অক্ষর রুদ্ধের নাম হবে তা সে নিজেও ভেবে রাখেনি। নিজের অজান্তেই লিখে ফেলেছিল সেই রুদ্ধের নামটা যখন ডায়েরিটা হাতে পেয়েছিল সে বইগুলো গোছানোর সময়। সে কথা মনে পড়তেই মুচকি হেসে ফেলল রাত। তারপর পুফিকে কোলে তুলে উঁচু করে ঘুরতে থাকলো বারান্দায়। তখন বাতাসে তার পাতলা সুতির হালকা কুসুম রঙের শাড়ির আঁচলটা উড়ে ভাসতে থাকলো। বাতাসে যেন মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা রোদ কন্যা, যে গায়ে নরম কোমল রোদের আলো মেখে আছে। রাতে নরম হয়ে বাঁকানো বোঝা নাকে গুজে থাকা স্বর্ণের ছোট্ট নাক ফুলটাও জলজল করে উঠল রোদের এক ফোঁটা রোশনি তাতে লাগা মাত্রই। এই মুহূর্তে রুদ্ধ যদি রাতকে দেখত নিঃসন্দেহে তার নিঃশ্বাস আটকে আসতো। রাতের হুট করে এই রুদ্ধকে খুব মনে পড়তে লাগলো। লোকটা কি পারে না তাকে একটু কল করতে? সে তো চাইলে রুদ্ধকে কল করতে পারছে না, সে কিভাবে করবে? তার কাছে তো রুদ্ধের নাম্বারটাও নেই। তবুও আজ কেন জানি মন খারাপ হলো না রাতের। ছাদের এক কোণে অসংখ্য ছোট ছোট কাঠবেলি ফুলে আছে, সেখান থেকে একটা ফুল ছিঁড়ে রাত নিজের কানে গুজে গুনগুনিয়ে গেয়ে উঠল।